হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের জয়গুলির সাথে আছো। খুব সম্প্রতি আমাদের নতুন বর্ষ শুরু হলো। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের নববর্ষ খুব ভালো যাচ্ছে। আমাদের আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করব। এই জন্য এই দুর্দান্ত ক্লাসটা একসাথে করার জন্য তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, শেয়ার করে দাও। আপুর ভয়েসটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা তাও কমেন্ট করে জানাও, বোর্ড ক্লিয়ার কিনা তাও জানাও। এবং আজকের ক্লাসে যতগুলো ইম্পর্টেন্ট টপিক পড়াবো এটার সাথে আরও একটা সারপ্রাইজ আছে, আমি ক্লাসের মাঝখানে জানাবো। এবং ক্লাস চলাকালীন যে যে সমস্যা হবে সবগুলো আমাকে কমেন্টে জানাতে থাকবে, আমি কমেন্ট সেকশন থেকে কমেন্ট নিতে থাকবো। আমি আগে দেখে নিই কারা কারা জয়েন হয়েছো এবং কে কোথা থেকে আমার ক্লাসটা দেখছো জানিয়ে দাও। সবার নববর্ষ কেমন কাটলো, নববর্ষ সবাই কোথায় করেছো তাও কমেন্টে জানাও। আমি 1 মিনিট সময় নিই, তারপর শুরু করছি। আজকের ক্লাসে যতগুলো টপিক পড়াবো এগুলো অ্যাডমিশন যারা দিবে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাডমিশন 26-27 ব্যাচের জন্য বলছি। পাশাপাশি এইচএসসি যারা দিবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপু অনেকগুলো ইম্পর্টেন্ট সাজেশনস দিবে, তাই খাতা কলম নিয়ে বসে যাও এবং বই নিয়ে বসে যাও যাদের কাছে বই আছে। অনেকগুলো মজার মজার ম্যাথ করব, আমি অনেকগুলো টপিক ক্লিয়ার করে দিব যেগুলো হয়তো আমরা বইয়ে দেখে ভাবি যে অত ইম্পর্টেন্ট না, কিন্তু এক্সামে অনেক প্রশ্ন চলে আসে সেগুলো থেকে। সো ওইগুলো অনেক ক্লিয়ার করে দিব। আশা করি ক্লাস শেষে আমরা খুব ভালো একটা আউটপুট নিয়ে যাব। ক্লাসটা শেয়ার দিয়ে দাও, কমেন্ট করো আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। আমার ভয়েস কি ক্লিয়ার? কেউ একজন কমেন্ট করে জানাও, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করে দিব। হিসাব বিজ্ঞানের বিগত বছরের এমসিকিউগুলো আমরা আজকে সলভ করব। প্রত্যেকটা এমসিকিউ খুবই ইম্পর্ট্যান্ট এবং ইম্পর্ট্যান্ট বলেই সেগুলো এই স্লাইডে ইনক্লুড করা হয়েছে। আশা করি সবাই খুব ভালো একটা ক্লাস করতে পারবো। আমি এখনো কমেন্ট দেখছি না যে আমার ভয়েস ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি ক্লাসটা স্টার্ট করে দিই, সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো। আজকে আমাদের প্রথম চ্যাপ্টারই হচ্ছে আমি মাইক চেঞ্জ করতে গিয়েছিলাম কারণ আমাদের ভয়েস অত ভালোভাবে শোনা যাচ্ছিল না। আজকে এই হিসাব বিজ্ঞানের নীতিমালা যে চ্যাপ্টারটা পড়বো, আমি প্রিটি শিওর এটাতে কিউই এত মনোযোগ দিয়ে পড়েনি, আমিও পড়েছিলাম না, কিন্তু যখন আমি ধাক্কাটা খেয়েছি তখন থেকে আমি পড়া স্টার্ট করেছি। এটাতে অনেকগুলো ইম্পর্টেন্ট টাইপ রয়েছে যেগুলো আমাদের পড়তেই হবে, কারণ এগুলো এইচএসসি তে একটা না একটা প্রশ্ন চলেই আসবে, অ্যাডমিশনও চলে আসে। আচ্ছা, আমাদের আজকে প্রথম এমসিকিউ হচ্ছে আইএএস এর পূর্ণরূপ কোনটি? আইএএস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এটা কোন অপশনে আছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সোসাইটি, সোসাইটি তো না, সার্ভিসেস না, স্ট্যান্ডার্ডস, অপশন সি। হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা কোনটি? হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা হচ্ছে গ্যাপ। গ্যাপের পূর্ণরূপ কি? গ্যাপের পূর্ণরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস।
অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটাকে সার্বজনীন গ্রহণযোগ্য একটি মান বলা হয় বা সংস্থা বলা হয়। সো অ্যান্সার হচ্ছে গ্যাপ। এই চ্যাপ্টারটাতে বোঝার অ্যাকচুয়ালি কিছু নেই, দাগিয়ে দাগিয়ে মনোযোগ দিয়ে পড়ার অনেক কিছু আছে, কারণ এটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার এবং এখান থেকে অনেক ছোট ছোট এমসিকিউ চলে আসে। আমরা অনেক সময় এইচএসসি যারা দেই তখন ভাবি যে আচ্ছা 30টার মধ্যে 1-2টা চ্যাপ্টার বাদ দিলে কি আর হবে, 1-2টা এমসিকিউ চলে যাবে, 28-29 তো আমরা পাবোই। কিন্তু অ্যাকচুয়ালি 0.25 এর ইম্পর্টেন্স কতটুকু এটা আস্তে আস্তে বড় হলে আপনারা বুঝতে পারবেন, যারা অ্যাডমিশন দিয়েছি আমরা বা যারা দিবেন ভবিষ্যতে তারা বুঝতে পারবেন কতটুকু ইম্পর্টেন্ট। কারণ 0.05 এর জন্য আপনাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট চলে যেতে পারে। সো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আমাদের পড়তে হবে। আমি নেক্সট এমসিকিউতে যাই। আর্থিক বিবরণীতে সার্বজন গ্রাহ্য করার জন্য গৃহীত মান কোনটি? আমি মাত্র এমসিকিউটা সলভ করে এসেছি, এই এমসিকিউর উত্তরটা আমি কমেন্ট বক্সে চাই। সর্বজন গ্রাহ্য করার জন্য গৃহীত মান কোনটি? সর্বজন গ্রাহ্য, এখান থেকে কোনটা অ্যান্সার আমাকে জানাও। জিএসপি, গ্যাপ, আইএফআরএস, এসএফএসি, কোনটা অ্যান্সার? সর্বজন গ্রাহ্য মান কোনটি? আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি সর্বজন গ্রাহ্য হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। যারা আগের এমসিকিউটা মনোযোগ দিয়ে করেছো সবাই জানো আমি এটাই অ্যান্সার বলেছিলাম। অ্যান্সার হচ্ছে গ্যাপ। তারপর গ্যাপের পূর্ণরূপ কোনটি? আমি এটারও অ্যান্সার দিয়ে এসেছি এবং দেখো অল বোর্ড 18, 17, 16, 15 সবগুলো বোর্ডে এসেছে এবং সালগুলো দেখো। আমি যে বলছিলাম এটার এমসিকিউ গুলো অবশ্যই আসে, একটা মিস হয়ে গেলে একটা নাম্বার চলে যাবে এবং একটা নাম্বারের ইম্পর্টেন্স কতটুকু এই এমসিকিউটা দেখলেই বুঝতে পারবে। এভাবে প্রত্যেকটা এমসিকিউ আমাদের ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। অ্যান্সার হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, এটা। তারপর আইএএসসি পূর্ণরূপ কোনটি? আইএএসসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। স্ট্যান্ডার্ডস, এসটা মনে রাখতে হবে, অনেক সময় এসটা এবং এস যেটাতে আছে এবং নেই এটাতে কনফিউজড হয়ে যায়। অনেকগুলোতে এস দেওয়া থাকে না, অনেকগুলোতে দেওয়া থাকে। সো এসটা যাতে আমরা মনে রাখি, এই ছোট ছোট জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বলেছিলাম না একটা সারপ্রাইজ দিব, এটা হচ্ছে সেই সারপ্রাইজ। আমাদের জয়কলির ব্যবসায় শিক্ষা সিরিজের সবগুলো বই কিন্তু বাজারে চলে এসেছে। সবগুলো বই বলতে আমি হিসাব বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা, ফিনান্স বিচিত্রা, মার্কেটিং বিচিত্রা সবগুলো চলে এসেছে। পাশাপাশি আরেকটা সারপ্রাইজ, মডেল টেস্ট, ভার্সিটি ম্যাথ, ব্রিটেন বাণিজ্য সবকিছু চলে এসেছে। যারা অ্যাডমিশন দিবে তারা জানো শুধু এমসিকিউ পড়লে হয় না, এমসিকিউতে 60 মার্ক থাকলেও 40 মার্ক থাকে আমাদের রিটেনে, এবং রিটেনটা অনেকেই ইম্পর্টেন্স দেয় না, তারপরে গিয়ে আলটিমেটলি এটাতেই কম মার্কস আসে এবং একটা ভালো ফলাফল নষ্ট হয়ে যায়। রিটেনটাও পড়তে হবে। সো এই সিরিজের বইগুলো আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ এইচএসসি 2026-27 যারা ব্যাচ আছো, পাশাপাশি যারা অ্যাডমিশন দিবে তাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি এই বইগুলো দিয়ে হয়ে যাবে। এই বইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি আমরা একটু একটা এক্সাম্পল দেখে নিই। আমরা একটি বইয়ের পেজ দেখে নিই। আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টারটা পড়ছিলাম, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এবং আমাদের হিসাব বিচিত্র বই থেকে সেই একটি পৃষ্ঠা আমরা দেখে নিই এটাতে কি কি আছে। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ অনুযায়ী ভাগ করা, আবার প্রত্যেকটা টাইপ স্টেপ অনুযায়ী ভাগ করা। এগুলো আমি কি বোঝাচ্ছি বইটা দেখলেই বুঝবে। যারা একটি ভালো ফলাফল করতে চাও অবশ্যই অবশ্যই আমি বলবো বাজারে গিয়ে এই বইগুলো একটু ঘেটে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমরা আশা হোপফুল আছি যে আমরা আপনাদের অবশ্যই বইটা ভালো লাগবে, এবং যারা কিনেছো তাদের সামনে তো বইটা অবশ্যই আছে, দেখলেই বুঝবে। এই বইটাতে যতগুলো স্টেপে ভাগ করা আছে এবং টাইপগুলো দেওয়া আছে এগুলো অনুযায়ী পড়লেই আমরা একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো। এখন আমি কেন বলছি, এই যে টাইপ দেওয়া আছে, স্টেপ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তারপর
আরো একটি জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কোন টপিককে গুরুত্ব দিব। খুবই মারাত্মক একটা প্রশ্ন। আমরা পড়ি, ঠিক আছে, অনেক পড়ি, তারপর দেখি ফলাফল ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? অ্যাকচুয়ালি আমরা টপিকের ইম্পর্টেন্স বুঝে পড়ি না। সবকিছু পড়লে তো হয়েই যেত, সবকিছু থেকে তো প্রশ্ন আসে না। সো ইম্পর্টেন্স বুঝে পড়তে হবে। 90% ইম্পর্টেন্ট, 80% ইম্পর্টেন্ট, 70%, 50% সবকিছু দেওয়া আছে, খুব ডিটেলসে দেওয়া আছে। বইটা পড়লে অবশ্যই ভাল লাগবে। বাজারে গিয়ে দেখো, সবগুলো বই একটু ঘেটে ঘেটে দেখো, অবশ্যই ভাল লাগবে। এই তো বেসিক ইনফরমেশনও দেওয়া আছে এটাতে। আচ্ছা, আমরা আবার পড়াশোনাতে ব্যাক যাই। কোন ধারণার ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা হয়। নির্দিষ্ট সময়, অর্থাৎ 3 মাস, 6 মাস। নির্দিষ্ট সময় বলতে এগুলোকে বেসিক্যালি বোঝায়, 3 মাস, 6 মাস, 12 মাস। অর্থাৎ আর্থিক বিবরণী নরমালি একটা সময়কাল ধারণা ফলো করে হচ্ছে প্রস্তুত করা হয়। অ্যান্সার হচ্ছে সময়কাল। আবার এখানে একটি নোট হচ্ছে আর্থিক বিবরণীর মধ্যে যে আর্থিক অবস্থার বিবরণী আছে, কারণ অনেকেই আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে একটি গোলমাল লাগিয়ে ফেলে, সেটাও আমাদের জানতে হবে। আর্থিক অবস্থা বিবরণী কিন্তু একটি নির্দিষ্ট সময় বিন্দুতে প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণী এবং আর্থিক বিবরণীর মধ্যে ডিফারেন্স আমাদের জানতে হবে। আর্থিক অবস্থা বিবরণী নির্দিষ্ট সময় বিন্দুতে, সময় বিন্দু অর্থাৎ যে কোনো সময় আমরা প্রস্তুত করতে পারি, সময় বিন্দু। এটার জন্য আমাদের 6 মাস, 3 মাস, 12 মাস অপেক্ষা করতে হয় না। তারপর নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল চলতে থাকবে? অনির্দিষ্টকাল অর্থাৎ এটা চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই। কেন? আমরা যখন একটা ব্যবসায় দিই, আমরা কি এটা ভেবে ব্যবসায়টা দিই যে আমার ব্যবসায়টা 1 বছর পর, 2 বছর পর আমি বন্ধ করে দিব? অবশ্যই এটা ভাবি না। আনলেস আমার ব্যবসায় খুব প্রফিট হচ্ছে না, খুব ঝামেলাতে পড়ে গেছি, তখন কি আমি ব্যবসা বন্ধ করতে পারি। কোনো ধরনের ইনকনভিনিয়েন্স ছাড়া কিন্তু আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করি না। সেজন্য আমরা যখন বলা হয় যে ব্যবসায়িক প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে, এটা সাধারণত চলমান ব্যবসায় ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয়। এই ধারণাগুলো, অনুমানগুলো, নীতিগুলো, তারপরে হচ্ছে সীমাবদ্ধতা, যেগুলো আমি বইয়ে দেখিয়েছি, সবগুলোই খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। সবগুলো মনোযোগ দিয়ে পড়বে। হিসাব বিচিত্র বই থেকেই পড়তে পারো, কারণ ওইগুলোতে বেশি গুছানো আছে। তো আমরা নেক্সট এমসিকিউতে যাই। মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? মৌলিক হিসাব সমীকরণটা আগে দেখে নিই। মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে A = L + OE। এটা ব্যবসায় সত্তা ধারণার অনুযায়ী প্রিপেয়ার করা হয়। ব্যবসায় সত্তা ধারণাটা অ্যাকচুয়ালি কি? এটাতে বলা হয় ব্যবসায়ের যে মালিক, ব্যবসায়ের শর্ট ফর্মে লিখছি, মালিক এবং ব্যবসায় প্রতিষ্ঠান দুইটা এক জিনিস নয়। ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্যবসায় মালিক এক জিনিস নয়, এটা বলা হয় সত্তা ধারণাতে, অথবা প্রতিষ্ঠান সত্তা, ব্যবসায় সত্তা, এই নামেও থাকে। অল্টারনেটিভ নামগুলো আমরা জেনে যাব। এক্সাম হলে অনেক সময় ইংরেজি নামগুলো দেয়া থাকে, আমরা অনেক সময় একটা সামনে ওয়ার্ড থাকলে ভাবে আছে এটা হয়তো ডিফারেন্ট কোনো কনসেপ্ট। ডিফারেন্ট কিছু না, মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যায়। তারপর সমাপনী মজুত মূল্যায়নে কোন নীতি অনুসরণ করা হয়েছে? সমাপনী মজুত মূল্যায়নে সাধারণত রক্ষণশীলতার নীতি অনুসরণ করা হয়। কেন? রক্ষণশীলতার নীতি অনুযায়ী বলা হয় ব্যয় অলওয়েজ বেশি দেখানো হবে, ব্যয় বেশি দেখানো হবে এবং আয় কম দেখানো হবে। এবং আমরা যখন হিসাব সমীকরণ করি, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী করি, সেটাতে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দেই সমাপনী মজুত পণ্য, তখন কিন্তু আমরা কমটা ডিসাইড করি, কমটা নেই এবং বেশিটা বাদ দেই। এই প্রসেসটাকে বলা হয় বেসিক্যালি রক্ষণশীলতার নীতি। অনেক সময় প্রশ্ন এইভাবে আসতে পারে যে কোন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে 40,000 টাকা হচ্ছে মজুত পণ্য আছে, আবার 50,000 টাকা মজুত পণ্য আছে, কোনটা তোমরা নিবে এবং এটা কোন ধারণা অনুযায়ী? 40,000টা নিব, 40,000টা নিব, এবং এটা হচ্ছে রক্ষণশীলতার ধারণা অনুযায়ী বা নীতি অনুযায়ী। এই নীতি ধারণা খুব ইম্পর্টেন্ট, এই টপ চ্যাপ্টার থেকে এগুলোই বেশি আসে। কোন ধারণার ভিত্তিতে হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটে? হিসাব চক্রের পুনরাবৃত্তি ঘটে হচ্ছে চলমান ব্যবসায় ধারণা অনুযায়ী।
কেন? আমি কিন্তু চলমান ব্যবসার ধারণাতে বলেছি যে এটা চলতেই থাকবে অনির্দিষ্ট কাল পর্যন্ত, অর্থাৎ এটা বন্ধ হবে না। তো ব্যবসা যখন চলতে থাকে এবং প্রত্যেক সময়ে আমরা কিন্তু একটা হিসাব সমীকরণ প্রস্তুত করি, হিসাব বিবরণী প্রস্তুত করি, সেগুলোর জন্যই হচ্ছে বলা হয় হিসাব চক্রটা পুনরাবৃত্তি ঘটছে এবং চলমান ব্যবসায় ধারণা ফলো করা হচ্ছে। নেক্সট এমসিকিউ হচ্ছে, আচ্ছা নেক্সট আমাদের পরের চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা যে কত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের আরেকটা নাম হচ্ছে কুরিন, কুরিন অথবা অনাদায়ী পাওনা, এই নামগুলো বলা হয়। আগের চ্যাপ্টারে কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। আগের চ্যাপ্টারে এই এমসিকিউ গুলোতে এই নীতি আমি বলে দিচ্ছি আবার, নীতি, ধারণা, তারপরে হচ্ছে অনুমান, সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা অর্থাৎ আমি যে চ্যাপ্টারের ইয়েটা দেখিয়েছিলাম, ছবিটা দেখিয়েছিলাম, এই যে হিসাব পরিচালন নির্দেশনাবলী, অনুমান, ধারণা, নীতি, সীমাবদ্ধতা, এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোই মনোযোগ দিয়ে বেশি পড়তে হবে, পাশাপাশি এগুলোও পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা আমি নেক্সট চ্যাপ্টারে যাই। আমার কাছে মনে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা নেই। প্রাপ্য হিসাবে প্রারম্ভিক সমাপনী উদ্ধৃত 30,000 এবং 50,000 টাকা। প্রারম্ভিক আগে লিখে নিই, প্রারম্ভিক উদ্ধৃত হচ্ছে 30,000 এবং সমাপনী উদ্ধৃত হচ্ছে 50,000। ধারে ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 80,000 টাকা। এই চ্যাপ্টারে আমাদের ধারে ক্রয়ের কোনো তেমন কাজ নেই, ধারে বিক্রয়েরই কাজ। তো আমরা ধারে বিক্রয়টাকে নেই। ধারে বিক্রয় হচ্ছে 1,20,000 টাকা। ধারে বিক্রয়। প্রাপ্য হিসাব বাবদ নগদ প্রাপ্তির পরিমাণ কত, অর্থাৎ আমাকে প্রাপ্য হিসাবের পরিমাণটা বের করতে বলা হয়েছে। আগে আমরা দেখি তো, আমরা যখন ব্যবসাটা শুরু করেছিলাম অথবা একটা হিসাবকালের শুরুতে আমার ছিল 30,000 টাকা প্রাপ্য হিসাব, এবং হিসাবকালের শেষে আমাকে বলা হচ্ছে সমাপনী উদ্ধৃত হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা আমার হচ্ছে প্রাপ্য হিসাব বেড়েছে। এবং লিপিবদ্ধ হয়েছে এতটুকু, লিপিবদ্ধ হয়নি হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এই 20,000 এবং এই 20,000 মিলে হয় হচ্ছে 1,40,000 টাকা, অর্থাৎ হিসাবকাল শেষে প্রাপ্য হিসাবের নগদ প্রাপ্তির পরিমাণ হচ্ছে 1,40,000 টাকা। এই এমসিকিউতে কি কার কোনো সমস্যা আছে? এই এমসিকিউতে কারোর কোনো সমস্যা আছে? এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু টাফ হয়, তো এমসিকিউ গুলো অবশ্যই ক্লাসেই শেষ করে যাবে এবং ভালোভাবে পড়ে যাবে। হিসাব বিচিত্রা বইটা কখন আসবে? অলরেডি বাজারে চলে এসেছে, বাজারে গিয়ে দেখো, দোকানেগুলোতে দেখো, আমাদের বইগুলো খুবই ভালোভাবে হচ্ছে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, নতুন সংস্করণ। এই এমসিকিউটাতে কোনো সমস্যা থাকলে আমাকে এখনই জানাও। আচ্ছা, অনাদায়ী পাওনা ব্যবসায়ের কি? অনাদায়ী পাওনা ব্যবসায়ের কি? অনাদায়ী পাওনা হচ্ছে ব্যবসায়ের ব্যয়। কেন ব্যয়? অনাদায়ী পাওনা কোন ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমরা বিশদায় বিবরণী পরিচালন ব্যয় অংশে হচ্ছে এটা ইনক্লুড করে থাকি। অনাদায়ী পাওনা জিনিসটা কি? এই চ্যাপ্টার তো আমি শুরু করে দিয়েছি, আই এম প্রিটি শিওর সবাই জানে অনাদায়ী পাওনা, কুরিন, প্রাপ্য হিসাব রক্ষণ এগুলো অ্যাকচুয়ালি কি, কিন্তু আমি আরেকবার ক্লিয়ার করে দিই। ধরো তুমি একটা ব্যবসায় দিয়েছো, ব্যবসায়, এবং সেখানে তুমি যে পণ্য বিক্রি করো, পণ্য বিক্রির সময় তুমি একজনকে বাকিতে পণ্য বিক্রি করেছো এবং সে টাকা দিবে বলেছে, তা আমি টাকা পাবো ভাবছি, পাইনি কিন্তু এখনো,
পাবো ভাবছি সিচুয়েশনের মধ্যে ওই ব্যক্তির হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল অথবা ব্যবসায়টা বন্ধ হয়ে গেল, সে পালিয়ে যাবে অবস্থা বা সে মৃত্যুবরণ করেছে, এই টাকাটা আমি আর পাবো না, টাকা পাবো না, পাবো ভাবছিলাম কিন্তু পাবো না। এই সিচুয়েশনটা, এটাকে এই যে টাকা পাবো না, এই পাবো না অংশটাকেই হচ্ছে অনাদায়ী পাওনা বলা হয়, অনাদায়ী পাওনা। এবং এটার জন্য কিন্তু আমরা সঞ্চিতিও ক্রিয়েট করি। অর্থাৎ আমি ভাবছি যে আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো এই লুপটা থেকে টাকা পাবো না, তখন আমি একটি সঞ্চিতি ক্রিয়েট করে রাখি, সঞ্চিতি ক্রিয়েট করে রাখি। এই সঞ্চিতিটাকেই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলা হয়, এটা হচ্ছে ভবিষ্যৎ সঞ্চিতি বলা হয়, একটা ক্ষতিপূরণ রোধকারক সঞ্চিতি বলা হয়। আশা করি অনাদায়ী পাওনা টপিকটা আমরা বুঝতে পেরেছি, এমসিকিউটাও বুঝতে পেরেছি, কোথায় যাবে সেটাও বুঝতে পেরেছি। প্রাপ্য হিসাব 50,000 টাকা এবং অনাদায়ী পাওনা 4,000 টাকা। অনাদায়ী পাওনার অনুপাত কত? এই এমসিকিউটা যদি আমি একটু উল্টে চিন্তা ভাবনা করি, অর্থাৎ অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের উপর আমাদের যেমন ভাবে বেসিক্যালি খুব সহজভাবে পরীক্ষাতে থাকে সেইভাবে যদি দেখি, প্রাপ্য হিসাবের উপর, প্রাপ্য হিসাবের উপর এত পার্সেন্ট অনাদায়ী পাওনা রাখো, অনাদায়ী পাওনা রাখো। অর্থাৎ আমাকে অনাদায়ী পাওনার অ্যামাউন্টটা বের করতে হবে। এখানে প্রাপ্য হিসাবের অ্যামাউন্ট কত? 50,000, 50,000 ইন্টু এত পার্সেন্ট, আমরা পার্সেন্টটা জানি না, আমাদের এখানে পার্সেন্টটাই বের করতে বলা হয়েছে। পার্সেন্ট ইকুয়াল টু অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে 4,000 টাকা। এখন আমি যদি পার্সেন্টের পরিমাণ বের করতে চাই, 4,000-এর নিচে 50,000 দিয়ে ভাগ করব, ইকুয়াল টু হবে হচ্ছে 0.8, এবং আমরা জানি পার্সেন্টকে অলওয়েজ 100 দিয়ে গুণ করে নিতে হয়, ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে 8%। এখন আমরা দেখি তো অ্যাকচুয়ালি কি 50,000-এর উপর 8% করলে 4,000 আসে কিনা? আসে কিন্তু। 50,000 ইন্টু 8% ইকুয়াল টু 4,000। ক্যালকুলেটর দিয়ে করে দেখো, দেখবে সেম আনসার এসেছে। আমরা এরকম একটু ট্রিকি, একটু অন্যরকম এমসিকিউ গুলোকে ট্রাই করব সরল করে অথবা একটু সহজ করে, সহজভাবে চিন্তা ভাবনা করে অ্যান্সার করার, তাহলে ইজিলি অ্যান্সার চলে আসবে। এমসিকিউটাতে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই এমসিকিউটাতে কারোর যখন কোনো সমস্যা নেই, আমি নেক্সট এমসিকিউতে যাই। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি কি? আমি মাত্র বলে এসেছি, অনাদায়ী এবং সন্দেহজনক পাওনা সঞ্চিতি হচ্ছে একটি সম্ভাব্য ক্ষতিপূরণ। ওই এমসিকিউটাতে কিন্তু আমি বলেছিলাম, এই যে একটা সঞ্চিতি ক্রিয়েট করা হয় ভবিষ্যৎ ক্ষতিপূরণের জন্য, ভবিষ্যৎ ক্ষতিপূরণের জন্য, এবং এই সঞ্চিতির কথাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে এমসিকিউ 4-এ। তারপর 1 মার্চ 2026 তারিখে 90 দিন মেয়াদি, 90 দিন মেয়াদি প্রদেয় নোটে স্বীকৃতি দেওয়া হলো। নোটটির মেয়াদ পূর্তির তারিখ কোনটি হবে? এইগুলো যখন আসবে তখন আগে দিনটা কাউন্ট করব, তার আগে আমরা দেখব কোন মাস থেকে শুরু করেছে। মার্চ মাস, মার্চ মাস 1 মার্চ থেকে শুরু করেছে। মার্চ মাস কত দিনে? 31 দিনে। এই দিনগুলো আমাদের মনে রাখতে হবে। আমি জানি, আমার স্টুডেন্টগুলো জানে কোনটা কোন মাস কত দিনে হয়। সো 90 দিন যেহেতু বলেছে, প্রথমে আমি যেই তারিখ দেওয়া থাকবে ওই তারিখটা বাদে পরের দিন থেকে আমরা কাউন্ট করা স্টার্ট করব, তারিখ বাদে। এটাই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট। আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, তারিখটা বাদ দিয়ে, আগের শুরুর তারিখ বাদ দিয়ে, আমার লেখা বাঁকা যাচ্ছে, শুরুর তারিখ বাদ দিয়ে পরের দিন থেকে স্টার্ট করব। অর্থাৎ 1 মার্চ বাদ, অর্থাৎ 2রা মার্চ থেকে আমি স্টার্ট করব। 2রা মার্চ, প্রথম 30 দিন, 30 বাদ দেই, আসে হচ্ছে 31 মার্চ, 31 মার্চ। তারপরে আরো 30 বাদ দেই, যোগ করি, আরো 30 যোগ করলে আসে হচ্ছে মার্চ এপ্রিল, 30 এপ্রিল।
আরো 30 যোগ করি, কারণ আমাদের এখানে 30, এখানে 30, 60, এই 30 যোগ করলে 90, আসে হচ্ছে 30 মে। এখানে মে দেওয়া আছে বলে হচ্ছে এই যে জুন হবে না, আমরা প্রথমেই বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? 90 দিন মানে আমরা নর্মাল হিসাব করলে কিভাবে 30 দিনে মাস হলে মার্চ, এপ্রিল, মে, মেতে গিয়ে হচ্ছে শেষ হবে এর মেয়াদ পূর্তির তারিখ। তো অনেক সময় মাসগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে, অর্থাৎ বলা থাকতে পারে যে 30 মে, 30 জুন, 30 জুলাই, 30 অক্টোবর। এমন যখন দেওয়া থাকে আমরা মাসগুলো দিয়ে ইজিলি করে ফেলতে পারি। অনেক সময় এই ট্রিকটা খাটায়, দেখা ট্রাই করে যারা টিচার বা যারা প্রশ্ন করছে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টটা পড়েছে কিনা বা এটাতে সময় কতটুকু দিতে পারবে, সময় ওয়েস্ট হয়ে যায়। তো মাসটাকে দেখে নিব আমরা, মে মাস যেহেতু, এবং আনসারে আমাদের 30 মে এসেছে, আনসার হবে 30 মে। এই এমসিকিউটাতে কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাও। এখন আমি নেক্সট এমসিকিউতে চলে যাব। তাহলে এই চ্যাপ্টারটা ফাঁকিবাজি দেওয়ার কোনো চ্যাপ্টার না, ফাঁকিবাজি দেওয়া যাবে না। অনেকে 5 নাম্বারটা বলিনি, 5 নাম্বার কি অ্যান্সার বলিনি? আচ্ছা, 5 নাম্বার বাদ চলে গেছে। আচ্ছা ঠিক আছে। রেয়ামিলের ডেবিট দিকে প্রাপ্য হিসাবের পরিমাণ 2,50,000 টাকা, ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাব 10,000 টাকা, আদায়যোগ্য নয়। আদায়যোগ্য নয় মানে এটাই হচ্ছে কুড়িন। আদায়যোগ্য নয় মানে আমরা পেন্সিল দিয়ে পরীক্ষা যখন দিব প্রশ্ন লিখে ফেলবো ছোট করে। অনেক সময় টিচাররা কিন্তু পেন্সিল দিয়ে লিখলে প্রশ্ন নিয়ে যায়, সো সেফটি মেনটেন করে তারপরে লিখবো ছোট করে যাতে বুঝতে পারি। কুড়িন অথবা অনাদায়ী পাওনা, এই আদায়যোগ্য নয় ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানে আমরা এটা লিখে ফেলবো। তারপর অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, অর্থাৎ অলরেডি আছে 5,000 টাকা, এটার সাথে আরো 2,000 টাকা হচ্ছে যোগ করতে হবে। এই দ্বারা এবং দিয়ে, তারপর হচ্ছে এত টাকা, এইগুলোর ডিফারেন্স আমাদের অবশ্যই জানতে হবে। এই চ্যাপ্টারটা আর্থিক অবস্থা বিবরণী যখন প্রস্তুত করব তখন অনেক সময় আমরা তো এখানে এমসিকিউর অপশন দেখে অ্যান্সার বের করতে পারবো যে আচ্ছা একটা এইভাবে যোগ করে দেখি, একটা ওইভাবে যোগ করে দেখি যে অ্যান্সার কোনটা আসে। কিন্তু আমরা যখন সৃজনশীল করব তখন কিন্তু আমাদের অপশনস থাকে না, তখন কিন্তু আমাদের একদম কারেক্ট অ্যান্সারটাই বের করতে হবে এবং প্রথম ট্রাইয়েই। তো আমাদের অবশ্যই নিয়মগুলো জানতে হবে যে কোনটা কখন যোগ হবে, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, দ্বারা দিয়ে কি বোঝাচ্ছে, শুধু টাকা দিয়ে কি বোঝাচ্ছে, সবকিছু ভালোভাবে জানতে হবে। অর্থাৎ আমাদের হচ্ছে নতুন, এইখানে সমন্বয়ে যেটা বলা থাকবে সেটা হচ্ছে নতুন, এবং আমাদের রেওয়ামিলে যেটা বলা থাকবে সেটা হচ্ছে পুরাতন। পুরাতনটা আমরা ইনক্লুড করব না, নতুনটাই আমরা ইনক্লুড করব। নতুনটাই ইনক্লুড করব। 7,000। তারপর আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কত টাকা দেখাতে হবে। আমি আগে ফর্মুলাটা বলি, এটার সূত্রটা অ্যাকচুয়ালি কি। নিট প্রাপ্য হিসাবের কথা বলা হয়েছে। আর্থিক অবস্থা বিবরণে প্রাপ্য হিসাব মানে হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এটা অনেক সময় সৃজনশীলের কতে চলে আসে, তো ভালোভাবে দেখো। প্রাপ্য হিসাব এই পার্টটা আমরা আবার যখন আর্থিক অবস্থার বিবরণী করব এটার চলতি সম্পদ অংশে এই কাজটা করতে হবে, কারণ প্রাপ্য হিসাব কিন্তু একটা চলতি সম্পদ, আমরা এটা জানি। প্রাপ্য হিসাব দেওয়া আছে, তারপরে হচ্ছে আমরা এটার সাথে মাইনাস করব অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, নতুন মাইনাস করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এবং তারপর হচ্ছে নিট প্রাপ্য হিসাবটা পাবো। নিট প্রাপ্য হিসাব আমরা পাবো। তো এখানে দেখে নিই প্রাপ্য হিসাবের অ্যামাউন্ট কত দেওয়া আছে। প্রাপ্য হিসাব দেওয়া আছে 2,50,000 টাকা, এটা আমাদের দরকার নেই। প্রাপ্য হিসাবের উপর 10,000 টাকা আদায়যোগ্য না, এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। 10,000 মাইনাস হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 টাকা দ্বারা বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে 5,000 প্লাস 2,000 7,000। অ্যান্সার আসে হচ্ছে 2,33,000 টাকা। এটা বুঝতে পেরেছো কিনা জানো। অ্যান্সার ডি।
এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি একদম ক্লিয়ার করে নেক্সটটাতে যাব, ক্লিয়ার করে নেক্সটটাতে যাব। ক্লিয়ার হয়েছে কিনা জানাও। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা স্টার্ট দিয়ে দিই। এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো একটু কঠিন হয়, একটু ট্রিকি হয়, আমরা ঘাবড়ে যাই, আমিও ঘাবড়ে যেতাম। তখন অনেক সময় ভাবি স্কিপ করে যাব, স্কিপ করা যাবে না। এমসিকিউ হলে শুধু স্কিপ করা যেত, অ্যাডমিশনও স্কিপ করা যাবে না, সৃজনশীলের সময় তো স্কিপ করা যাবেই না, অর্থাৎ এইচএসসির সময়। এই এমসিকিউটা বুঝতে পেরেছি কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই ফর্মুলাতে আরেকটা জিনিস অ্যাড করো, প্রাপ্য হিসাবের সময় কিন্তু অনেক সময় ধারে বিক্রয় লেখা থাকে, অর্থাৎ সমন্বয়ে বলা থাকে ধারে বিক্রয়, ওইটার দেনা ওইখানে প্রাপ্য হিসাবের অ্যামাউন্টও কিন্তু যোগ হবে, ধারে বিক্রয়ের অ্যামাউন্টও যোগ হবে, ওইটা যোগ হবে এবং এগুলো মাইনাস হবে। আচ্ছা, আমি নেক্সট এমসিকিউতে যাই। আচ্ছা, 6 নাম্বার করে ফেলেছি। প্রত্যাখ্যাত প্রাপ্য বিলের জন্য কোন জাবেদাটি লিখতে হয়? প্রত্যাখ্যাত প্রাপ্য বিল কি? আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে প্রাপ্য বিল জিনিসটা কি। প্রাপ্য হিসাব আমরা জানি, যখন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে বাকিতে সেবা দিয়ে থাকে তখন প্রাপ্য হিসাবটা তৈরি হয়, অথবা দেনাদার ক্রয় বিক্রয়ের জন্য। তো প্রাপ্য হিসাব থেকে, প্রাপ্য হিসাবের কিন্তু কোনো রিটেন কোনো ডকুমেন্ট থাকে না, অর্থাৎ আমি যদি দেনাদার হই বা আমি যদি প্রাপ্য হিসাব হই কোনো প্রতিষ্ঠানে, আমি কিন্তু গিয়ে ওই প্রতিষ্ঠানকে সু করতে পারবো না যে আমাকে টাকা দাও, অথবা তুমি টাকার পরিবর্তে কিছু দাও যাতে আমি একটা সিওরিটি পাই। প্রাপ্য হিসাবের পরিবর্তে সিওরিটির জন্য দেনাদার অথবা প্রাপ্য হিসাব লোক, প্রাপ্য হিসাব যে ব্যক্তি, প্রাপ্য হিসাব যে ব্যক্তি যে বিল অথবা লিখিত দলিল, লিখিত দলিল নিয়ে যায় পাওনাদারের কাছ থেকে, সেটাকে হচ্ছে প্রাপ্য বিল বলা হয়। প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হওয়ার আগে প্রাপ্য বিলটা যখন প্রস্তুত করে তখন একটা জাবেদা দিতে হয়, এবং প্রতিষ্ঠান এইভাবে জাবেদাটা দেয়, অর্থাৎ প্রাপ্য হিসাব কিন্তু আমার চলে গিয়েছে, এটা কেটে দিব। আচ্ছা, কেটে দেওয়া মানে আপনারা কি বুঝেন? নর্মালি আমরা যেভাবে কেটে দিই, এটা কিন্তু কেটে দেওয়া না। হিসাব বিজ্ঞানের ভাষায় কেটে দেওয়া মানে যেটা স্বাভাবিক যে হচ্ছে ডেবিট হয় সেটাকে ক্রেডিট করব, যেটা স্বাভাবিক যার ক্রেডিট হয় সেটাকে ডেবিট করব। এইভাবে হচ্ছে আমরা নর্মালি কেটে থাকি। সো কেটে দেওয়া মানে প্রাপ্য হিসাবে নর্মাল যে হয় ডেবিট, তো প্রাপ্য হিসাব হবে ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে এবং প্রাপ্য বিল ডেবিট হবে, কারণ এটাও একটি সম্পদ এবং এটার সাবস্টিটিউট হিসেবে এটা আমরা ব্যবহার করছি। প্রাপ্য বিল ডেবিট হবে, এটা হচ্ছে প্রাপ্য হিসাবটা কেটে এটা লিখবে যখন একটা প্রাপ্য বিল প্রস্তুত করা হবে। যখন এই জাবেদাটা কখন প্রযোজ্য হবে? প্রাপ্য বিল প্রস্তুত হলে। এই এমসিকিউটাও আসে, এই জাবেদাটাও দেখে যাও। প্রাপ্য বিল প্রস্তুত, প্রস্তুতের জাবেদা, এটা লিখে নাও, প্রাপ্য বিল প্রস্তুতের জাবেদা। এখন এটা তো একটা সিচুয়েশন, আমি গেলাম, আমি দেনাদার, প্রাপ্য বিল পেলাম, আমি এটা নিয়ে ব্যাংকে গেলাম যে আচ্ছা আমাকে এই টাকাটা দাও। তখন ব্যাংক বলল যে আপনি যার কাছ থেকে এই প্রাপ্য বিলটা এনেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে এনাফ টাকা নেই, এখন আমি কি করব? তখন আমি গিয়ে আবার পাওনাদারকে বলবো যে নেন আপনার প্রাপ্য বিল আপনি রাখেন, আপনার প্রাপ্য বিল দিয়ে আমি হচ্ছে কোনো টাকা পাচ্ছি না। এটাই হচ্ছে তখন প্রত্যাখ্যাত হয়। ইনসাফিসিয়েন্ট ফান্ডের জন্য হয়, অথবা হচ্ছে যে প্রাপ্য বিলে সেটাতে যদি ইনফরমেশনে কোনো মিস্টেক হয়, আরো কিছু জিনিসপত্র আছে যেগুলোর কারণে হচ্ছে একটা প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়, সেগুলো আমরা বই থেকে দেখে নিব, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় এগুলো এমসিকিউতে আসে নিজের কোন কারণে প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়। আচ্ছা, মেইন টপিকে আসি। বলেছে প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যাত হলে হচ্ছে উল্টে যাবে, যখন পেয়েছি তখন যদি এটা হয় তখন প্রত্যাখ্যাত হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ প্রাপ্য হিসাব আবার রিকার্নেশন হবে, প্রাপ্য হিসাব আবার জেগে উঠবে, ডেবিট, এবং প্রাপ্য বিল ক্রেডিট। এটা হচ্ছে প্রত্যাখ্যানের জাবেদা, প্রত্যাখ্যানের জাবেদা, প্রাপ্য বিল প্রত্যাখ্যানের জাবেদা, প্রাপ্য বিল প্রত্যাখ্যানের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট, কারণ প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়ে গেছে, এটা ক্রেডিট হবে, কেটে দিব। এখানে অ্যান্সার কোনটা?
প্রাপ্য বিল ডেবিট, প্রাপ্য বিল তো চলে যাবে, ক্রেডিট হবে। প্রাপ্য বিল কোথায় ক্রেডিট আছে? এখানে প্রাপ্য বিল ক্রেডিট আছে। আশা করি এই জাবেদাটা বুঝতে পেরেছি। আমি কিছু এমসিকিউর উত্তর নিব পরের গুলো থেকে, এবং আমি কিছু প্রশ্ন নিব। কারোর কোনো প্রশ্ন থাকলে এখান থেকে এখনই আমাকে জানাও, কারণ নেক্সট এমসিকিউতে চলে গেলে আমি আর এটাতে ব্যাক করব না। অনেকগুলো এমসিকিউ কমপ্লিট করব, 4টা চ্যাপ্টার কমপ্লিট করব। অলরেডি একটা শেষ করে এসেছি, আর একটা শুরু করে দিয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার হলে নেক্সট এমসিকিউতে যাই। 1 মার্চ 2014 সালে 90 দিন মেয়াদের প্রদেয় নোট স্বীকৃতি দেওয়া হলে উক্ত নোটের মেয়াদ পূর্তির দিবস কত হবে? সেম এমসিকিউ আমি একটা করে এসেছি, আমি এটার অ্যান্সার চাই। কমেন্ট সেকশনে এটার অ্যান্সার চাই। 1 মার্চ 2014, ওইটাতে আমি 2026 করেছিলাম। 2014 সেম 90 দিন, মার্চ। অ্যান্সার কি হবে এটার? এটার অ্যান্সার কি? আমি একটু পানি খেয়ে নিই। এটার অ্যান্সারও মে 30 তারিখ হবে। আমি সেম এমসিকিউ একটা করে এসেছি, আমি এটা রিপিট করব না। নোটিং চার্জ কি? নোটিং চার্জ হচ্ছে প্রাপ্য নোট প্রত্যাখ্যাত জনিত খরচ। এই জিনিসটা মুখস্থ করে ফেলো। এই জিনিসটা অনেক বেশি এমসিকিউতে আসে, পরীক্ষাতে আসে। সিলেট বোর্ড 2017 এবং যশোর, না তো যশোর, তো যশোর 2017 তো এটা এসেছে। অ্যান্সার হচ্ছে প্রাপ্য নোট প্রত্যাখ্যাত জনিত খরচ। 8B অনেকক্ষণ আগে চলে গেল তো 8B। আচ্ছা, ইন্স্যুরেন্স ডেভেলপার্স লিমিটেড সেপ্টেম্বর 1 তারিখে 4 মাস মেয়াদী 8,000 টাকার একটি প্রদেয় নোটে স্বাক্ষর করে। নোটটির বার্ষিক সুদের হার 12%। সেপ্টেম্বরের শেষে উক্ত নোটের উপর বকেয়া সুদের পরিমাণ কত হবে? সেপ্টেম্বরের 1 তারিখে শুরু হয়েছে, 4 মাস মেয়াদি। এখানে আমাকে আর বলেনি মেয়াদ পূর্তির তারিখ, এখানে বলা হয়েছে সুদের হারটা কত, এবং মেয়াদ শেষে না, কিন্তু সেপ্টেম্বরের শেষে, অর্থাৎ প্রথম যে মাসটা, 4 মাসের মধ্যে 1 মাস যাওয়ার পর যে সুদটা আসবে ওইটা কত। অথবা বলতে পারো মাসিক সুদ। এখানে যদি মাসিক সুদ বলে সেম অ্যান্সার আসবে, মাসিক। মাসিক সুদ বলে সেম আসবে। 8,000 টাকা হচ্ছে প্রদেয় নোটের অ্যামাউন্ট। বার্ষিক সুদের হার 12%। বার্ষিক 12% হলে মাসিক হচ্ছে আমরা ভাগ করে দিব 12 দিয়ে, ইন্টু 12% হচ্ছে বার্ষিক সুদের হার হলে 4 হচ্ছে মেয়াদ, এবং 12 হচ্ছে আমাদের টোটাল বার্ষিকের সময়। এখন আমরা এটা অ্যান্সারটা বের করবো। এটার ফর্মুলাটা এরকমই, এরকম যতগুলো এমসিকিউ আসবে সবগুলো সেম প্রসেসেই হবে। 12 12 কাটা, 100, এখানে দুইটা শূন্য, 80 ইন্টু 4, 320 টাকা হচ্ছে 4 মাসের সুদ। 4 মাসে টোটাল সুদের অ্যামাউন্ট হচ্ছে 320। টোটাল সুদ 320, এবং আমাকে বলা হয়েছে মাসিক। সেপ্টেম্বর, এখানে সময়টা দেখো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। এখানে যদি বলতো অক্টোবর তাহলে 2 মাস, যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর বলতো তাহলে 3 মাস, যদি ডিসেম্বর বলতো তাহলে 4 মাস। এখন আমাকে মাসিকটা অথবা সেপ্টেম্বরের শেষে সুদটা বের করতে হবে। 320 কে ডিভাইড করব 4 দিয়ে, ইকুয়াল টু 80। এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসের শেষে নোটের উপর বকেয়া সুদের পরিমাণ 80। আবার যদি বলতো সেপ্টেম্বর অক্টোবর মাসের শেষে, তখন দুই মাসের জন্য ইন্টু 2 হতো, তখন 160 হতো। এখানে একটা অপশন আছে 320। এখানে যদি বলতো ডিসেম্বরের শেষে, তখন 320 হচ্ছে অ্যান্সার হতো। আমি একটু মুছে দিই। তখন হচ্ছে ডিসেম্বরের শেষে হলে 320 অ্যান্সার হতো। যেহেতু আমাকে সেপ্টেম্বরের শেষে বলেছে, অ্যান্সার হবে হচ্ছে 80 টাকা।
আমাদের এই চ্যাপ্টার এখানে শেষ। আমরা পরে নেক্সট চ্যাপ্টারে যাব। এই চ্যাপ্টার রিলেটেড কোনো সমস্যা থাকলে এখনই জানা। এই চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ নেওয়া হয়েছে সবগুলো হিসাব বিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে। হিসাব বিচিত্রা বইয়ে আমাদের স্টেপ বাই স্টেপ সবকিছু গুছানো আছে, টাইপও দেওয়া আছে, বাজারে চলে এসেছে। শুধু হিসাব বিচিত্রা নয়, ব্যবসায় শিক্ষার যতগুলো সিরিজ থাকতে পারে একটি বইয়ের সবগুলো বাজারে চলে এসেছে। বাজারে গিয়ে অবশ্যই ডো গিভ ইট এ ট্রাই আমি বলবো, কারণ আমি নিজে স্টুডেন্ট হলেও হয়তো আমি গিয়ে কিনে ফেলতাম। সেখানে প্রিভিয়াস ইয়ারের সবগুলো প্রশ্ন দেওয়া আছে, তারপরে হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে, সবকিছু গুছানো একটি প্রস্তুতির জন্য ব্যবসায় শিক্ষা সিরিজের বইগুলো অবশ্যই তোমাদের কেনা উচিত। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী। এই চ্যাপ্টারের মেইন কনসেপ্টটা কি? আমার যারা লাস্ট অ্যাকাউন্টিং ক্লাসটা দেখেছিলে সেখানে কিন্তু আমি এটা নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম নগদ প্রবাহ বিবরণী বেসিক্যালি প্রস্তুত করা হয় নগদের নিট নগদের পরিমাণ বের করার জন্য। নিট নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ এবং নিট নগদের পরিমাণ নগদ প্রবাহ বিবরণী দিয়ে এগুলো প্রস্তুত করা হয় বা এগুলো বের করা হয়। এগুলো কেন জানবো? এগুলো জানা ব্যবসায়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি বুঝতে পারবো আমার ব্যবসা অ্যাকচুয়ালি কতটুকু নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ, নির্গমন, অন্তর্গমন, অথবা নগদ প্রবাহ কেমন ছিল এবং নগদ অ্যাকচুয়ালি আছে কত আমার অ্যামাউন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা এখনই শুরু করে দিব এটার এমসিকিউ গুলো। তার আগে আমি কিছু প্রশ্ন নিতে চাচ্ছিলাম। নগদ প্রবাহ বিবরণী থেকে এইচএসসি তে অনেকগুলো এমসিকিউ আসে এবং অ্যাডমিশনের সময়ও আসে। আজকে যেগুলো ক্লিয়ার করব এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এগুলো পড়লে হোপফুলি এই চ্যাপ্টারের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বই থেকে পড়ে ফেলবে, কমপ্লিট হয়ে যাবে পুরো। আইএএস 7 অনুযায়ী কোনটি অর্থসংস্থান কার্যক্রমের অন্তর্ভুক্ত? আগে আমি এটার কিভাবে প্রস্তুত করা হয় সেটা জানি। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতটা করা হয় কিভাবে? নগদ প্রবাহ বিবরণীর দুইটা চার্ট থাকে। আন্তঃপ্রবাহ, এখানে আন্তঃপ্রবাহ আসবে, এখানে বহিঃপ্রবাহ যাবে, এখানে বহিঃপ্রবাহ যাবে এবং তিন ধরনের প্রবাহ নিয়ে আমরা কথা বলে থাকি, মানে তিন ধরনের কার্যক্রম। অর্থায়ন, এখানে অর্থায়ন সংক্রান্ত সকল কার্যক্রম। আন্তঃপ্রবাহ যেগুলো আসবে এগুলো আসবে। এখানে হচ্ছে বিনিয়োগ, অর্থায়ন, বিনিয়োগ, সকল অ্যামাউন্ট আসবে এবং পরিচালন এগুলো আসবে। এখানেও সেম, কিন্তু সব বহিঃপ্রবাহ আসবে, অর্থাৎ এখানে যোগ হবে, এখানে মাইনাস হবে। কি আসবে না? অনগদ লেনদেনগুলো আসবে না। এবং আইএস 7 এটা দিয়ে আমরা আরো একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে নগদ প্রবাহ বিবরণী আইএস 7 অনুযায়ী প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণী আইএস 7 অনুযায়ী প্রস্তুত করা হয়। অর্থ সংস্থান কার্যক্রম অর্থাৎ অর্থায়ন, এখানে সাধারণ শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, এটা অনগদ, এটা আসবে না। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা হিসাবভুক্ত করা হয়েছে, এটা হচ্ছে পরিচালন, নগদ আন্তঃপ্রবাহ, পরিচালন, নগদ
আন্তঃপ্রবাহ, সেখানে যাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা, এটা হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ সংক্রান্ত বহিঃপ্রবাহ, বিনিয়োগ সংক্রান্ত বহিঃপ্রবাহ। অ্যান্সার কোনটা? নগদের সাধারণ শেয়ার ইস্যু, অর্থাৎ সাধারণ শেয়ার ইস্যুর বিনিময়ে কিন্তু আমার কোম্পানিতে টাকা আসছে। অর্থ সংস্থান বা অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীতে হচ্ছে এগুলোই আসে, শেয়ার ইস্যু, জমি বিক্রয়, এরকম লামসাম যে অ্যামাউন্টগুলো আসে কোম্পানিতে আসে, সেগুলিকে হচ্ছে অর্থ সংস্থান কার্যাবলীতে ইনক্লুড করা হয়। নিচের কোনটি বিনিয়োগ কার্যাবলী সংক্রান্ত নগদ প্রবাহ? বিনিয়োগ কার্যাবলী সংক্রান্ত, দেনাদার থেকে নগদ প্রাপ্তি না, লভ্যাংশ প্রদান না, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি। যন্ত্রপাতি যখন আমি একবার কিনি সেটা কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্টই, অর্থাৎ মূলধন জাতীয় আয় ব্যয় যেগুলো সেগুলোই হচ্ছে বিনিয়োগ কার্যাবলীতে যাবে। অ্যান্সার হচ্ছে বিনিয়োগ, যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি। শেয়ার ইস্যুর মাধ্যমে জমি ক্রয় 5 লক্ষ টাকা নিচের কোন ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত? দেখো এখানে কি নগদ আছে? নগদ মানে টাকার অ্যামাউন্ট দেওয়া মানে কিন্তু নগদ নয়, এটা নগদ লেনদেন নয়, এটা অনগদ, অর্থাৎ এটা আসবেই না নগদ প্রবাহ বিবরণীতে। তাৎপর্যপূর্ণ অনগদ দফা, নিচের কোনটি নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলীতে নিট আয়ের সাথে যোগ করা হয়? আমরা কি জানি, আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি বা আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন আমরা বকেয়া খরচগুলোকে যোগ করি, অগ্রিম খরচগুলোকে বাদ দিই। সেম এখানে হবে, বকেয়া খরচ বৃদ্ধি সেটা হচ্ছে যোগ হবে, নেট আয়ের সাথে বকেয়া খরচ যোগ হবে। আচ্ছা, নিচের কোনটি অনগদী লেনদেন? অনগদী লেনদেন, অধিহারে শেয়ার ইস্যু, আমরা যতটুকু হচ্ছে ডিস্ট্রিবিউট করেছিলাম একটা শেয়ারের জন্য ডিসাইড করেছিলাম তার থেকে বেশি অ্যামাউন্টে আমি জনগণের কাছে শেয়ার বিক্রি করব, কম অ্যামাউন্টে করব। বন্ড ইস্যু, বন্ডকে শেয়ারে রূপান্তর, সবগুলোই নগদ, শুধু এটাই অনগদ। বন্ডকে শেয়ারে রূপান্তর করতে কিসের নগদের কাহিনী আসবে? নগদ কাহিনী তো এখানে আসবেই না। তারপর নিচের কোনটি অনগদ লেনদেন? আরেকটা অনগদ লেনদেন, এটার উত্তরটা আমাকে কমেন্টে জানাও। এটার উত্তর কি? যন্ত্রপাতির অবচয়, সম্পত্তি বিক্রয়, শেয়ার ইস্যু, ঋণপত্র বিলি, কোনটা এখানে নগদে হয় না? কোনটা অনগদ? নিচের কোনটি অনগদ? অনগদে কোনটা হয়েছে? যন্ত্রপাতির অবচয়, অবচয়ের আমরা কি জানি? অবচয়ের জাবেদা, অবচয় ডেবিট, ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখানে কি নগদ আছে? নগদ তো নেই জাবেদাতে। আমরা যেগুলো বুঝবো না যে অ্যাকচুয়ালি কোনটা কি, সেগুলো জাবেদা করার ট্রাই করব। জাবেদা করলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটাতে কি নগদ আছে না নেই। শুধু টাকার অ্যামাউন্ট দেওয়া থাকলে এটা নগদ নয়, বুঝতে হবে যে এটা জাবেদাতে কি কি আছে, তখন আমরা অ্যান্সারটা পাবো। নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে? এটার আগে আমরা একটু বইটা দেখে আসি, এটাতে বইয়ে কি কি আছে। নগদ প্রবাহ বিবরণী, আমাদের হিসাব বিচিত্র বইয়ে নগদ প্রবাহ বিবরণী কিভাবে প্রস্তুত করা আছে সেটা একটু দেখে নিই। নগদ প্রবাহ বিবরণী যেভাবে বলেছিলাম স্টেপ দেওয়া আছে, বেসিক, অ্যাট এ গ্ল্যান্স, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর, এইচএসসি পরীক্ষার এমসিকিউ, এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাডমিশন, সবকিছুর একদম কমপ্লিট একটা বই হচ্ছে আমাদের এই বইটি। এনসিটিভি অনুমোদিত পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সবকিছু আছে এটাতে। এটার যদি নিচে গিয়ে আমরা একটু দেখি, এই যে সেম ওই আগের চ্যাপ্টারের মতো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অথবা হিসাব বিজ্ঞানের নীতিমালার মতো এখানেও দেওয়া আছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, জানা জরুরি। এবং বেসিক ইনফরমেশন যেহেতু এখানে বলেছে স্টেপে যে বেসিক ইনফরমেশন থাকবে, এই যে বেসিক ইনফরমেশনও দেওয়া আছে। এই যে পরিচালন হতে আমি বলেছি, পরিচালন হতে আসবে, বিনিয়োগ কার্যক্রম হতে আসবে, পরিচালন থেকে অর্থায়ন কার্যক্রম হতে আসবে, সবকিছু দেওয়া আছে গুছানো হিসেবে। এবং কোনগুলো নগদ আন্তঃপ্রবাহ হতে পারে এবং কোনগুলো বহিঃপ্রবাহ হতে পারে সবকিছু দেওয়া আছে। এটা পড়লে এমসিকিউ গুলো অ্যান্সার করা খুব কঠিন কিছু হবে না।
আচ্ছা, আমরা আবার এমসিকিউতে ব্যাক যাই। নগদ প্রবাহ বিবরণী দুই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। নগদ প্রবাহ বিবরণী দুই পদ্ধতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ দুইটার আলাদা আলাদা প্রসেস আছে। যেহেতু অলরেডি আমরা দুইটা কঠিন চ্যাপ্টার পড়েছি আর এটা পড়ছি, এটা নিয়ে আমি আর একটু ডিটেলসে বলছি না, বই থেকে দেখে নিবে। দুইটাতে দুই রকমের হয় এবং পার্থক্য বেসিক্যালি দেখা যায় পরিচালন কার্যক্রমে। ওইখানে বলেছিলাম না একটা এমসিকিউতে যে এই যে পরোক্ষ, আমি একটা এমসিকিউ বাদ দিয়ে গিয়েছিলাম, অনুগত লেনদেন। তার আগে হচ্ছে কোনটাতে দেখেছিলাম, এই যে নিটার সাথে যোগ হয় কোনটা, এটা কিন্তু পরিচালন সংক্রান্ত কার্যপ্রণালী। একটা পদ্ধতিতে বকেয়া খরচ বৃদ্ধি যোগ হয় প্রত্যক্ষতে, এবং পরোক্ষতে হচ্ছে বকেয়া খরচ বৃদ্ধি মাইনাস হয়। সো বেসিক্যালি ডিফারেন্সটা পরিচালন খরচে দেখা যায়। এই যে পরিচালন কার্যক্রম, আমি 7 নম্বর এমসিকিউ বাদ রেখে এসেছি, সেটাও একটু শেষ করে নিই। পরোক্ষ পদ্ধতি কোন বিবরণীর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়? পরোক্ষ পদ্ধতি এখানে কোনটাতে ব্যবহার করা হয়েছে একটু আগে মাত্র আমি বলেছি। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর দুইটা পদ্ধতি। লাভ ক্ষতি বিবরণীতে এটা প্রস্তুত করা হয় না, রেয়ামিলে এটা আসে না, আর্থিক অবস্থা বিবরণীতে এটা আসে না, আসে হচ্ছে নগদ প্রবাহ বিবরণীতে। প্রদেয় হিসাবে প্রারম্ভিক এবং সমাপনী জের যথাক্রমে 20,000 এবং 22,000 টাকা। ধারে ক্রয়ের পরিমাণ 70,000 টাকা। প্রদেয় হিসাবকে নগদ পরিশোধের পরিমাণ কত টাকা? সেম একটা সিমিলার প্যাটার্নের একটা এমসিকিউ আমরা শুরুর দিকে করে এসেছিলাম, একদম ক্লাসের শুরুতে। সো এটা আমরা এভাবেই করি। প্রারম্ভিক এবং সমাপনীর ডিফারেন্স কত? 2,000 এবং 70,000 টাকা হচ্ছে আমাদের ধারে ক্রয়ের পরিমাণ, 70,000 টাকা। পরিশোধের ক্ষেত্রে যখন প্রদেয় হিসেবে পরিশোধের ক্ষেত্রে এটাতে মাইনাস হয়, এটা অ্যান্সার হবে হচ্ছে 68,000 টাকা। লাস্ট এমসিকিউ এই চ্যাপ্টারের। জানুয়ারি 2009 সালে সুমন অ্যান্ড কোং এর প্রাপ্য হিসাব ছিল 62,000 টাকা। 2009 সালের ডিসেম্বরের তারিখে প্রাপ্য হিসেবে পরিমাণ 42,000 টাকা। শুরুতে ছিল 62,000, শেষে হলো 42,000, ডিফারেন্স কত? 20,000, অর্থাৎ কমেছে, আমি নগদ পেয়ে গিয়েছি। এবং 2009 সালের বিক্রয়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। কিছু না বলা থাকলে আমরা এটাকে নগদে ধরে নিই। আমরা কিন্তু শুরু থেকে যখন আমরা 9-10-এ পড়তাম তখন কিন্তু আমাদের শিখেছিলাম এভাবেই, ধারে বলা থাকলে ধারে, কিন্তু কিছু যদি না বলা থাকে তাহলে আমরা এটাকে নগদে ধরে নিই। অর্থাৎ 20,000 টাকা যদি ডিফারেন্স হয় শুরু এবং শেষে, 3 লাখ টাকা যদি আমরা পাই, 3,20,000 টাকা হচ্ছে অ্যান্সার। নগদ গ্রহণের পরিমাণ 3,20,000 টাকা। 3,20,000 টাকা হচ্ছে নগদ গ্রহণের পরিমাণ। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাতে এমন কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা হচ্ছে ভাবি যে আচ্ছা অত ইম্পর্টেন্ট না, আচ্ছা বাদ দিয়ে যাই, কিন্তু সৃজনশীল করতে গেলে এগুলো আসে। পরীক্ষাতে একটু কমই আসে সৃজনশীলে, কারণ এটা থেকে ইম্পর্টেন্ট কিছু আছে, কিন্তু এমসিকিউতে অনেক আসে, অ্যাডমিশনে অনেক বেশি আসে। সো এটাতে ইম্পর্টেন্স দিয়ে আমাদের পড়তেই হবে। আমরা লাস্ট চ্যাপ্টারে ঢুকছি। আমাদের লাস্ট চ্যাপ্টারের আগে নতুন সংস্করণের বিচিত্রা সিরিজ সম্পর্কে আমি অনেকবার বলেছি ক্লাসের মধ্যে। আরেকবার বাজারে যাও, যারা গিয়েছো কিনেছো অনেক ভালো করেছো। আমার কাছে মনে হচ্ছে যারা কিনেছো তারা আমার ক্লাসটা করতে অনেক ইজি হচ্ছে। যারা কিনোনি বলবো বাজারে যাও, গিয়ে বইটা একটু দেখো, সবগুলো বই দেখো, হিসাব বিচিত্রা, ব্যবসায় বিচিত্রা, ফিনান্স বিচিত্রা, সবগুলো দেখো, দেখবে একটা ভালো একটা বই পাচ্ছ, ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। ব্যয় এবং ব্যয়ের শ্রেণী বিভাগ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আপু যখন স্টুডেন্ট থাকতাম আমি একবার বাদ দিয়েছিলাম একটা পরীক্ষার আগে। তখন যখন পরীক্ষাতে গিয়ে দেখি যে আচ্ছা এটা কোথা থেকে এমসিকিউটা আসলো, 30টার মধ্যে 2টা এমসিকিউ এসেছে এই চ্যাপ্টার থেকে, তখন আমার কাছে অনেকেই ভাববে যে 28 নাম্বার তো পাবে। তুমি যখন পরীক্ষা দিয়ে আসো তুমি কি কনফার্ম 28-এ 28 পাবে? অনেকে পায়, হ্যাঁ আমিও পেতাম,
কিন্তু সবসময় কিন্তু কনফার্ম থাকে না, টিচারের অ্যান্সার শিট এবং আমাদের থিঙ্কিং প্রসেস কিন্তু ডিফারেন্ট হয়। তখন আমি বাসায় এসে বুঝলাম যে এই চ্যাপ্টার থেকে এসেছে, যেটা আমি ইম্পর্টেন্স দেইনি, এবং তারপর এটা পড়লাম, বুঝতে পারলাম অনেক ছোট একটা চ্যাপ্টার, একটু একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে। এমসিকিউ গুলো যতগুলো দেওয়া আছে সবগুলো আমাদের হিসাব বিচিত্র বই থেকে নেওয়া হয়েছে, খুব ডিটেলসে বইটা দেওয়া আছে। আমি আরেকবার বইটা দেখিয়ে দিই। কস্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এই যে বেসিক ইনফরমেশনে দেখো ব্যয়ের সংজ্ঞা। আমরা কি কখনো ভেবেছিলাম ব্যয়ের একটা সংজ্ঞা হতে পারে? আমরা ভাবতাম আচ্ছা টাকা গেছে মানে হচ্ছে এটাই ব্যয়। ব্যয়ের সংজ্ঞা আছে, খরচের সংজ্ঞা আছে, সবকিছুই এখানে অনেক সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে। ব্যয় কোনগুলো, অতিবাহিত খরচ, অনতিবাহিত খরচ, অতিবাহিত খরচ কোনগুলো, খরচ, ক্ষতি। এই যে খরচ এবং ব্যয়ের যে ডিফারেন্সটা এই চ্যাপ্টারে ওইগুলো নিয়ে কথা বলা হয়েছে। ব্যয়ের যে কত ধরনের ধরন হতে পারে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। এই যে আমি যেগুলো বলছিলাম এই বইয়ে অনেক গুছানো ভাবে দেওয়া আছে। সো বইটাকে কিনে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। আমরা এমসিকিউতে চলে যাই। নিঃশেষিত ব্যয়ের নিঃশেষিত ব্যয় কি? নিঃশেষিত ব্যয় মানে কি? যেটা শেষ হয়নি, শেষ হয়নি। নিঃশেষিত ব্যয় মানে শেষ হয়নি, এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে অগ্রিম ব্যয়। এবার ইজি লাগছে নিঃশেষিত ব্যয়। অগ্রিম ব্যয় হচ্ছে নিঃশেষিত ব্যয়ের একটা এক্সাম্পল। এবং অগ্রিম ব্যয় আমরা কোথায় লিখি? সম্পদে আর্থিক অবস্থার বিবরণীর, অর্থাৎ বিশদায় বিবরণীর সম্পদ সেকশনে, আচ্ছা সরি, আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ সেকশনে হচ্ছে আমরা এটা লিখি। তারপর ব্যয়ের অতিবাহিত অংশকে কি বলে? আমি যে বলেছিলাম ব্যয় এবং খরচের একটা ডিফারেন্স আছে, এখানে কিন্তু বুঝতে পারছি সম্পূর্ণ টাকাটা কিন্তু ব্যয় না। অর্থাৎ আমি যখন একটা ধরো যন্ত্রপাতি ক্রয় করেছি, না যন্ত্রপাতি না, আমি পরিচালন দিয়ে বোঝাই। আমি বীমা দিয়েছি, বীমা দিয়েছি 1,20,000 টাকা, 1,40,000 টাকা, মাসিক 10,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা হচ্ছে 2016 সালের জন্য। আমি সম্পূর্ণ সালের জন্য বীমা দিয়েছি 1,40,000 টাকা। এই 1,40,000 সম্পূর্ণটা হচ্ছে ব্যয়, এবং 1,20,000 টাকা হচ্ছে খরচ। কেন, কিভাবে বুঝলাম 1,20,000 টাকা খরচ? আমি বলেছি 10,000 টাকা হচ্ছে মাসিক বীমা। তো অতিবাহিত অংশকে, অর্থাৎ যেটা হচ্ছে নিঃশেষ হয়ে গিয়েছে, যেটার ব্যবহার হয়ে গিয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে খরচ। এমন অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আমরা জানতে পারবো এই চ্যাপ্টারগুলো পড়লে, যেগুলো আমরা ভাবতামই না যে ইম্পর্টেন্ট হতে পারে, বা এগুলো ভাবলাম একই কথা। তো এই চ্যাপ্টারগুলো পড়লে তোমার বেসটা অনেক ক্লিয়ার হবে। অ্যাডমিশন যারা দিবে 2026-27 ব্যাচের জন্য বলছি, বেসিকটা ক্লিয়ার করা কতটুকু ইম্পর্টেন্ট নিজে পরীক্ষা দিলেই বুঝতে পারবে। বেসিক যাদের সবচেয়ে বেশি ক্লিয়ার থাকবে তাদের অ্যাডমিশন সময়ে স্ট্রাগল করতে হবে কম, অন্যান্য পরীক্ষার্থী যারা আছে, তোমার কম্পিটিটরস যারা আছে, তার থেকে বেশি এগিয়ে থাকবে। নিঃশেষিত ব্যয় কি? এটার এমসিকিউটার উত্তর আমি দিয়ে এসেছি, এটার উত্তর আমি চাই কমেন্ট সেকশনে। কেউ একজন এটার উত্তর দাও। নিঃশেষিত ব্যয় কি? ব্যয়ের সংজ্ঞা দিয়েছি, এবং নিঃশেষিত ব্যয় মানে কি এটাও বুঝিয়েছি। এটার উত্তর আমাকে কমেন্ট সেকশনে এখনই জানাও। নিঃশেষিত ব্যয় কি? নিঃশেষিত ব্যয় হচ্ছে, এখানে অপশন নেই, খরচ। নিঃশেষিত ব্যয় খরচ, নিঃশেষিত ব্যয়ের অ্যান্সার হচ্ছে খরচ। মেয়াদ উত্তীর্ণ ব্যয় বা যা আয় অর্জনের জন্য নির্বাহ করতে হয় তাকে কি বলে? মেয়াদ উত্তীর্ণ ব্যয় আয় অর্জনের জন্য নির্বাহ করতে হয়। আমরা যে খরচগুলো করি, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে ব্যয়ের নিঃশেষিত অংশ। আচ্ছা এখানে ওয়েট, অনিঃশেষিত ব্যয়, অনিঃশেষিত ব্যয় হচ্ছে সম্পদ। মেয়াদ উত্তীর্ণ ব্যয় যা আয় অর্জনের জন্য করা হয় খরচ। আমি এগুলো নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। যে কোনো আর্থিক ত্যাগ যার বিনিময়ে কোনো সুবিধা পাওয়া যাবে না সেটা হচ্ছে ক্ষতি। ব্যয়ের বিপরীতেও সুবিধা পাবো, খরচের বিপরীতেও সুবিধা পাবো, একমাত্র ক্ষতিও একটা ব্যয় যেটা ইনক্লুড করা হয় আমাদের আর্থিক বিবরণীতে, কিন্তু এটার বিপরীতে আমি কোনো সুবিধা পাবো না, বরং আমি অসুবিধাই পাবো।
তারপর হচ্ছে অনির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি ব্যয় পরিবর্তনশীল কিন্তু মোট ব্যয় স্থির। উক্তিটি নিচের কোন ব্যয়ের সাথে সম্পৃক্ত? এখানে একটা চার্ট বানাও। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয়, বর্তনশীল ব্যয়, এই এই চারটা থেকে অনেক এমসিকিউ আসে। সো এখনই ক্লাসে আমার সাথে শিখে যাও, লিখে লিখে শিখে যাও। পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় অথবা স্থায়ী ব্যয়, এটার একক প্রতি ব্যয়, এবং মোট ব্যয়, দুই ধরনের সেগমেন্ট থাকতে পারে। একক প্রতি ব্যয় স্থির ব্যয়ের ক্ষেত্রে উল্টা হয়, পরিবর্তনশীল হয়। একক প্রতি ব্যয় স্থির ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল হয় এবং পরিবর্তন ব্যয়ের ক্ষেত্রে স্থির হয়। মোট ব্যয় স্থির ব্যয়ের ক্ষেত্রে স্থির হয়, পরিবর্তনশীলের ক্ষেত্রে পরিবর্তন হয়। এই জিনিসটা আমারও অনেক প্যাচ লাগতো। আমি ভাবতাম আচ্ছা স্থির ব্যয় যেহেতু জানি এটার খরচটা কখনোই ফ্লাকচুয়েট করে না, এটার একক প্রতিও সেমই হবে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা একটা ডিফারেন্স আছে। এই চারটা পড়লেই হয়ে যাবে। পরিবর্তনশীল হবে। এই চার্ট অনুযায়ী আমরা কি দেখছি? একক প্রতি ব্যয় স্থির ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল হয়। আচ্ছা, এবং এখানে প্রশ্নে কি বলেছে? নির্দিষ্ট স্তর পর্যন্ত একক প্রতি ব্যয় পরিবর্তনশীল, মোট ব্যয় স্থির। এটা হচ্ছে স্থির ব্যয়ের ক্ষেত্রে। এই যে দেখো, তারপর নিচের কোনটি মিশ্র ব্যয়? মিশ্র ব্যয় মানে এটার একটা পার্ট স্থায়ী হবে এবং একটা পার্ট পরিবর্তনশীল হবে। কোনটার ক্ষেত্রে হয়? কারখানা ভাড়া তো স্থায়ী ব্যয়, বৈদ্যুতিক খরচ হচ্ছে মিশ্র ব্যয়। কেন? আমরা কি জানি এটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত অথবা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটা স্থির থাকে। আমরা যারা বিদ্যুৎ ইউজ করি বা কারেন্ট বিল দেয় তারা কিন্তু এই জিনিসটা জানে, স্থির থাকে। এবং ওই নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত যেটা, সেটা হচ্ছে যতটুকু তুমি ব্যবহার করবে তার সাথে সাথে বাড়বে বা কমবে। বৈদ্যুতিক খরচ হচ্ছে অ্যান্সার। এই এমসিকিউটা অনেক বেশি আসে এক্সামে, তো এটা ক্লিয়ার করে দেখে নাও। মিশ্র ব্যয় আমরা ব্যয় ক্লাসিফিকেশনে দেখেছিলাম। ব্রিজ, রাস্তাঘাট, দালান কোঠা নির্মাণ কোন ধরনের ব্যয়? নিমজ্জিত ব্যয় নয়, কালীন ব্যয় নয়, পণ্য ব্যয় নয়, ঐতিহাসিক ব্যয়। কেন? এটা এককালীন করি এবং এরপরে এটা আমার আর এটার পিছনে কোনো ব্যয় করতে হয় না। তা আমি যদি এখনো, ধরো মেট্রো রেল প্রস্তুত করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে কত বছর আগে, তো ওই খরচটাকে যখন আমি আজকের দিনে বসে চিন্তা ভাবনা করছি, সেটাকে ঐতিহাসিক ব্যয় বলে। কোন ব্যয় একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য তৈরি করে? একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য তৈরি করা হচ্ছে সুযোগ ব্যয়। আমরা কিন্তু ফাইন্যান্সে পড়েছিলাম, কোনো একটি প্রকল্পে বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলা হয়। এটি এখানে বলেছে একাধিক প্রকল্পের মধ্যে পার্থক্য তৈরি করে, অর্থাৎ একটা প্রকল্পে বিনিয়োগ করেছে আর এটাতে করতে পারেনি, সেই ব্যয়টাই হচ্ছে সুযোগ ব্যয়। একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না? পরিবর্তনশীল। এই যে এখানে বলেছিলাম একক প্রতি পরিবর্তনশীল হচ্ছে স্থির ব্যয়। অ্যান্সার হচ্ছে স্থির ব্যয়। আজকের মতো এটি লাস্ট এমসিকিউ ছিল। আশা করি প্রত্যেকটা এমসিকিউ খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা। এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে আপুকে করে ফেলো, কারণ এই কিছুক্ষণ পরে আমি লাইভটা শেষ করে দিব। খুব ভালো একটি ক্লাস করেছো আশা করি, এবং জয়কলের ব্যবসায় শিক্ষা সিরিজের বইগুলোকে অবশ্যই গিয়ে বাজারে একবার দেখে এসো, ভালো লাগবে। কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে সম্পূর্ণ ক্লাসটাতে থাকার জন্য।